কি গো, আজকে মাছ ধরতে যাবে না? অনেক বেলা তো হলো। কখন যাবে শুনি? দুদিন থেকে তো জালে মাছই উঠছে না। যদিও দু একটা ওঠে, জালের যে অনেক জায়গায় ছেঁড়া, সেদিক দিয়ে বের হয়ে যায়। নতুন জাল যে কিনবো, কিনি, সে টাকাও যে নেই। আচ্ছা শোনো, আমি জাল সেলাই করে দেই। তুমি যাও, ঘরে তো কোনো বাজার নেই। যে দুটো মাছ পাবে তা বিক্রি করে বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে গিন্নি, দাও, জাল সেলাই করে দাও। যাই, দেখি আজ ভাগে মাছ জোটে কিনা। হরির বউ হরিকে জাল সেলাই করে দেয়। হরি জাল নিয়ে নদীতে যায়। নদীতে গিয়ে জাল ফেলে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক জাল ফেলার পরে জালে 4টে মাছ ওঠে। বাঁচালে ভগবান, আজ যদি একটি মাছও না পেতাম, কি যে হতো। বাজার কিভাবে করতাম। যাই, এই 4টি মাছই বিক্রি করি গিয়ে। তাতে যা টাকা হয় তা দিয়েই কিছু বাজার করে নিয়ে যাই। হরি সেই 4টি মাছ নিয়ে বাজারে যায়। সেগুলো বিক্রি করে কিছু শাকসবজি কিনে নিয়ে বাড়িতে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই তো আমি। মাছ পেয়েছো আজ? হ্যাঁ গো, পেয়েছি। 4টা মাছ পেয়েছি। সেগুলোই বাজারে বিক্রি করে কিছু শাকসবজি নিয়ে এলাম। আচ্ছা দাও, যা এনেছো তাই দাও। রান্না করি গিয়ে। তুমি হাত মুখ ধুয়ে একটু বসো, আমি রান্না করে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর হরির বউ রান্না করতে যায়। হরি হাত মুখ ধুয়ে রান্না হওয়ার অপেক্ষা করে। কি গো শুনছো? রান্না হয়ে গেছে। আসো খেতে দিচ্ছি। কিরে গীতা মা, কোথায় তুই? তুইও আয়, খেতে দিচ্ছি। হ্যাঁ মা, আসছি। এরপর হরির বউ হরি আর তার মেয়েকে খেতে দেয়। আজকেও এসব শাকসবজি রান্না করেছো মা? রোজ রোজ এসব খেতে আর ভালো লাগে না। খেয়ে নে মা, আমাদের অবস্থা তো জানিস। তোর বাবা জালটা সেরা, মাছ সেই সেরা দিয়ে বেরিয়ে যায়। বাবা, একটা নতুন জাল কিনলেই তো পারো। কতদিন হলো ভালো মন্দ কিছুই খাই না। হ্যাঁ মা, কিনবো। এখন যে টাকা নেই রে। টাকা হলেই নতুন জাল কিনবো। তখন অনেক মাছ ধরবো, অনেক টাকা পাবো। তখন তোকে মাংস খাওয়াবো। এখন একটু কষ্ট করে খেয়ে নে মা। ঠিক আছে বাবা, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে পরদিন সকালবেলা গীতা তার বান্ধবীর বাড়িতে যায় দেখা করার জন্য। লালি, কিরে লালি, কোথায় তুই? বাড়িতে আছিস তুই? কে রে? গীতা, তুই কেমন আছিস রে? আয় আয়, ভেতরে আয়। এমনি আসলাম রে, তোর সাথে দেখা করতে। তুই কেমন আছিস বল? লালিদের বাড়িতে চিংড়ি মাছ রান্না হয়েছে। রান্নার খুব সুন্দর গন্ধ বের হয়েছে। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে। হ্যাঁ, আজ মা চিংড়ি মাছ রান্না করেছে, তার গন্ধ বেরিয়েছে রে। তুই বস, খাওয়া দাওয়া করে যা। না রে, অন্যদিন খাবো। আজ যাই রে আমি। এরপর গীতা বাড়ি চলে যায়। রাতে তারা খেতে বসে। আজকেও এসব শাকসবজি রান্না করেছো মা? উফ, আমার আর ভালো লাগে না। খেয়ে নে মা, এমন করে না। তোর বাবার অবস্থা তো জানিস। মা, তুমি জানো, আজ লালিদের বাড়ি গিয়েছিলাম। ওদের বাড়িতে আজ চিংড়ি মাছ রান্না হয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছিল। আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে মা। আচ্ছা রে মা, কটা দিন অপেক্ষা কর, তোকে আমি চিংড়ি মাছ খাওয়াবো। সত্যি বাবা? হ্যাঁ রে মা, সত্যি।
গীতা খেয়ে ঘুমাতে যায়। হরি আর হরির বউ চিন্তায় পড়ে যায়। হ্যাঁ গো, শুনছো? কি করবে এখন? বলে তো দিলে নতুন জাল না কিনলে মাছ ধরবে কিভাবে? আর মেয়েকে চিংড়ি মাছ খাওয়াবে কিভাবে শুনি? কি যে করি গিন্নি, বুঝতে পারবো না। হায় ভগবান, কেন গরিব বানালে আমাকে তুমি? মেয়েটাকে যে ভালো মন্দ খাওয়াতে পারি না। এরপর তারা ঘুমিয়ে পড়ে। গিন্নি, আমি নদীতে গেলাম। এই সেরা জাল দিয়ে কি মাছ পাবে তুমি? ভগবানের ভরসা গিন্নি, দেখি কি হয়। এরপর হরি জাল নিয়ে নদীতে যায়। এদিক ওদিক জাল ফেলে, কিন্তু কোনো মাছ ওঠে না। আবার জাল ফেলে হরি জাল তুলে দেখে অনেক বড় একটা চিংড়ি মাছ উঠেছে। এত বড় চিংড়ি মাছ! হে ভগবান, আজ তুমি মুখ তুলে চাইলে গো, মেয়েটাকে আর চিংড়ি মাছ খাওয়াতে পারবো তাহলে। এ কথা বলে হরি যখন চিংড়ি মাছটি হাতে নেয়, তখন সেই চিংড়ি মাছটি একটি পরীতে পরিণত হয়। এ দেখে হরি অনেক অবাক হয়ে যায়। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। চিংড়ি মাছ পরি হয়ে গেল! এ আমি কি দেখছি? তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আমার অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। আমি আমার আগের রূপ পেয়েছি। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আমাকে এক সাধু অভিশাপ দিয়েছিল। আমার এক ভুলের কারণে আমাকে চিংড়িতে পরিণত করে দেয়, আর বলেছিল আমি সেদিনই অভিশাপ মুক্ত হব। যে কোনো সৎ আর ভালো ব্যক্তি আমাকে স্পর্শ করবে। তুমি সৎ আর ভালো মানুষ, তাই তো আমি অভিশাপ থেকে মুক্তি পেলাম। ভেবেছিলাম মেয়েকে আর চিংড়ি মাছ খাওয়াবো, তা হলো না। তুমি কোনো চিন্তা করো না, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন তুমি বাড়ি যাও। এরপর পরী চলে যায়, হরিও বাড়িতে চলে আসে। রাতে তারা ঘুমিয়ে পড়ে। রাতে হরির বাড়িতে চিংড়ির বৃষ্টি হয়। বাবা, এ তো চিংড়ির বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। এ তো চিংড়ি মাছ। তাই তো দেখছি রে মা, সবই ভগবানের দয়া। সবাই অনেক খুশি হয়ে যায়। আর তারপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটায়। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? হ্যাঁ গো, বলো, কাজে যাচ্ছ তুমি? হ্যাঁ গো, যাই, কাজে যাই। দেরি হলে মালিক আবার রাগ হবে। ঠিক আছে গো, যাও তাহলে। কিরে রাম, দেরি করলি যে? এত কাজ কে করবে শুনি? আমি করব নাকি? না না মালিক, আমি তো ঠিক সময়ে এসেছি মালিক। কোথায় ঠিক সময়ে এসেছিস? আবার আমার মুখে মুখে কথা বলছিস? যা, নিজের কাজ কর গিয়ে। হ্যাঁ মালিক, যাচ্ছি। রাম মালিকের বাগানে পানি দিচ্ছিল। তখন মালিকের বউ আসে রামের সাথে কথা বলতে। রাম, তোর মালিকের কথায় কিছু মনে করিস না। উনি একটু এমনই, জানিস তো। না না মালকিন, আমি কিছু মনে করিনি। আমি চাকর মানুষ, আমি আবার কি মনে করব? চাকর বলি কি মানুষ না? কিছু মনে করিস না, ঠিক আছে? কাজ কর তুই, তাহলে তোর মালিককে গিয়ে খেতে দেই। আমের মালকিন চলে যায়, আর রামও কাজ শেষ করে বাড়ি ফিরে আসে।
গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তুমি এসেছো? যাও হাত মুখ ধুয়ে আসো। আমি খেতে দিচ্ছি। তোমার মেয়ে তোমার জন্য না খেয়ে বসে আছে, একসাথে খাবে বলে। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। মা দেখো, বৃষ্টি পড়ছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে। এখন তো বৃষ্টির সময়, এখন দু একদিন পর পরই বৃষ্টি আসবে। বাবা, অনেক দিন হলো ভালো মন্দ কিছুই খাই না। বর্ষার দিনে যদি ইলিশ ভাজা খেতে পারতাম, খুব খেতে ইচ্ছে করছে বাবা। বর্ষার দিনে ইলিশ ভাজা খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছের তো অনেক দাম মা। আমরা গরিব মানুষ, এত দাম দিয়ে ইলিশ মাছ কেনার ক্ষমতা আমাদের নেই। একটু দেখো না বাবা, যদি পারো। খুব খেতে ইচ্ছে করছে ইলিশ ভাজা। আচ্ছা রে মা, চেষ্টা করব। ঠিক আছে বাবা, আমার খাওয়া হয়েছে। আমি শুতে গেলাম। রামের মেয়ে ঘুমোতে যায়, আর এদিকে রাম একটু চিন্তায় পড়ে যায়। গিন্নি, কি করা যায় বলো তো? মেয়ে যে ইলিশ ভাজা খেতে চাইলো, এত আশা করে বললো, খাওয়াতে না পারলে আমাদের শান্তি লাগবে না। মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতেও পারি না। হ্যাঁ গো, শোনো, মালিকের কাছে একটু বেশি টাকা চাও। কাল গিয়ে বলবো, দেখি কি বলে। খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রাম কাজে যায়। রামের মালিক বসেছিল। রাম তার মালিকের কাছে যায় কথা বলতে। মালিক, একটু কথা ছিল। তোর আবার কি কথা আছে? কি বলবি তাড়াতাড়ি বল। মালিক, এ মাসে যদি একটু বেশি টাকা দিতেন, খুব উপকার হতো। আমার মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে। যা টাকা বেতন পাই, এতে তো ইলিশ মাছ কিনতে পারবো না। ইলিশ মাছের যে অনেক দাম। তোর মেয়ে ইলিশ মাছ খেতে চেয়েছে তো আমি কি করব শুনি? টাকা বেশি দেবো কেন? কাজ তো করতে চাস না, ফাঁকিবাজি দেওয়ার চিন্তা শুধু। মালিক, আমি বাড়ির সব কাজ করব এখন থেকে। আর কোনো কাজের লোক লাগবে না। দরকার নেই, এমনিতেই তো নিজের কাজ করতে চাস না। এরপর বাড়ির সব কাজ করতে দিলে না খেয়ে থাকতে হবে আমাকে। না মালিক, আমি সব কাজ ঠিকভাবে করব। আপনি চিন্তা করবেন না। বললাম তো দরকার নেই। যা, নিজের কাজ কর গিয়ে। সকাল সকাল মাথাটা খারাপ করিস না তো। রাম মন খারাপ করে চলে যায় আর নিজের কাজ করতে থাকে। আজ মালকিনের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে। রাম, কিরে রাম, কোথায় গেলি? জি মালকিন, বলুন। শুনলাম তোর মেয়ে নাকি ইলিশ ভাজা খেতে চেয়েছে। তোর মালিককে বলছিলি, তখন আমি শুনেছি। হ্যাঁ মালকিন, মেয়েটা কাল বলছিল বর্ষার দিনে ইলিশ ভাজা খেতে খুব ইচ্ছে করছে নাকি। মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতে পারি না। কাজ করে যা টাকা পাই, কোনো রকমে সংসারটা চলে যায়। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করিস না। আমি তোর মেয়ের জন্য 2 পিস ইলিশ মাছ ভাজা করে রেখেছি। তোর মালিক যেন জানতে না পারে, চুপ করে নিয়ে যা, বউ মেয়ে সহ খাস। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব মালকিন, বাঁচালেন আমায়। কিন্তু এভাবে নেওয়াটা কি ঠিক হবে? মালিক জানতে পারলে তো খুব রাগ করবে। কেউ জানতে পারবে না, তোর মালিকও জানতে পারবে না। এরপর রাম ইলিশ ভাজা নিয়ে বাড়ি যায়।
রামের মালিক রামের সাথে খারাপ ব্যবহার করলেও রামের মালকিন রামকে অনেক ভালোবাসতো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো কি এনেছি। কি হলো, এভাবে ডাকছো কেন? দেখো, ইলিশ ভাজা এনেছি। এই ইলিশ মাছ ভাজা তুমি কোথায় পেলে গো? আজ মালিকের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছিল। মালকিন আমাকে চুপ করে দিয়েছে আমাদের জন্য। মালকিন অনেক বড় মনের মানুষ, মালকিনের ভালো হোক। মেয়েকে ডাকো, চলো সবাই একসাথে মিলে খাই। এরপর তারা খেতে বসে। রামের মেয়ে ইলিশ ভাজা দেখে অনেক খুশি হয়। শোনো তোমরা, তোমরা হলে আমার দুই ছেলে আর ছেলের বউ। তোমরা যদি রোজ এভাবে ঝগড়া করো তাহলে পাশের বাড়ির মানুষ কি বলবে শুনি? এদের এসব বলে কোনো লাভ নেই। এরা যদি মান সম্মানে তোয়াক্কা করতো তাহলে রোজ দুই যা মিলে এমন কাণ্ড ঘটাতে পারতো না। আমার দুই ছেলে দুটো হয়েছে এমন। মা, আপনারাই বিচার করুন, বড় দিদি তো আমাদের দেখতেই পারে না। চুপ করো ছোট বৌমা, তোমার কাজের হাতের চেয়ে ঝগড়ার হাত বেশি পটু, সেটা এতদিনে বুঝে গেছি। এ কথা শুনে ছোট বউ সেখান থেকে চলে যায় আর তাদের মা তাদের সবাইকে যার যার ঘরে যেতে বলে। দেখলে তো, এই ছোট বউ এসে সংসারটাকে একদম শেষ করে দিয়েছে। কিভাবে যে কি করব কিছুতেই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা বুদ্ধি বের করব ছোট বৌমা আর ছেলেকে জব্দ করার। এরপর বৃদ্ধ কয়েকদিন পর তার ছেলেদেরকে ডেকে পাঠায় আর সবাই এসে হাজির হয়। শোনো, আমার তো এখন বয়স হয়ে গেছে। আমি আর আগের মতো জমি আর পুকুরের দেখাশোনা করতে পারি না। তাই আমার দুই পুকুর দুই ভাইকে দেব। তোরা তাতে মাছ চাষ করবি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত বাবা? যার পুকুরে বেশি মাছ চাষ করতে পারবে আর লাভবান হবে তার জন্য একটা ভালো আর দামি পুরস্কার থাকবে। সত্যি বলছেন বাবা? বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আমাকে যেই পুকুর দেবেন সেটাতেই আমি অনেক মাছ চাষ করব। গাছে কাঁঠাল কফেতেল, দেখা যাবে কার পুকুরে কেমন মাছ হয়। এবার তোমরা যাও, যা বললাম মনে রেখো। তুমি কি ভাবছো, এতে কাজ হবে? হবে গিন্নি, হবে, তুমি চিন্তা করো না। শোনো, তুমি এখনই বাজারে যাও আর বাজার থেকে মাছের পোনা কিনে নিয়ে এসো। এখনই যাচ্ছি, কিছুতেই ওদের বেশি মাছ চাষ করতে দেওয়া যাবে না। ওদের মুখে একদম ঝামা ঘষে দিব। যাও, তাড়াতাড়ি যাও, নয়তো তোমার আগে দাদা চলে যাবে। গিন্নি, রান্না হলো তোমার? তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে যে আবার গাছ কিনতে যেতে হবে। এই রোদে মাছের পোনা আনা ঠিক হবে না, তাই বিকেলে যাব। এই নাও খাবার, তুমি খেয়ে নাও, আমি বাবা মায়ের ঘরে খাবার দিয়ে আসি। এ কথা বলে বড় বউ খাবার দিয়ে আসে। মা, আপনাদের বাইরে যেতে হবে না, এই যে ঘরেই খাবার দিয়ে গেলাম। আচ্ছা বৌমা, তুমিও খেয়ে নাও। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। তাদের পুকুরের মাছগুলো দিনে দিনে বড় হতে থাকে। দাদা, আমাকে মাছের খাবার দিন তো, অনেকগুলো মাছের খাবার নেব। কোনগুলো খাবার দিব দাদা? এখানে দু রকমের মাছের খাবার আছে।
আমাকে বড় মাছের খাবার দিন, যেই খাবার খেলে মাছ দ্রুত বড় হবে। এই মাছের খাবার নিলে দাম কিন্তু বেশি পড়বে দাদা। দাদা, খাবার নিয়ে যাব এখন, আর মাছ বড় হলে তখন মাছ বিক্রি করে আপনাকে টাকা দেব। তোমার তো তাহলে কোনো টাকাই খরচ হলো না, কিন্তু আমার এত টাকার খাবার এতদিন তোমার কাছে পড়ে থাকবে? তাহলে তো আপনি কি সুদ চাচ্ছেন দাদা? সুদ নয় ঠিক, আমি তো ব্যবসা করি, ওটাকে সুদ না বলে লাভ বলতে পারো। আচ্ছা দাদা, আপনার কথাই রইলো, দিন আমাকে এবার খাবার দিন। এই নিন দাদা। এরপর রামু খাবার নিয়ে বাড়িতে চলে আসে, আর তারা দুজনে মিলে সেই খাবারগুলো তাদের পুকুরে দিতে থাকে। বুঝলে তো গিন্নি, কয়েকদিন পরেই দেখবে আমাদের মাছগুলো কত বড় হয়ে যায়। হ্যাঁ গো, দেখো, ওদের আগে আমরা মাছ বিক্রি করে বাবার থেকে পুরস্কার জিতে নেব। কি দাদা, তোমার জমিতে তো এবার ভালো ফসল হয়েছে, এবার ফসলের যা দাম। সবই ওই উপরওয়ালার দান। উপরওয়ালা যদি মুখে তুলে না চাইতো তাহলে কি হতো? তা ঠিক বলেছো দাদা। দাদা থাকো, আমি বাজারে যাব। দাঁড়াও দাঁড়াও, আমিও তো বাজারে যাব, আমার যে মাছের খাবার কিনতে হবে। এরপর তারা দুজনে মিলে বাজারে যায় আর মাছের খাবার কিনে বাড়িতে চলে আসে। কি গো, মাছের খাবার এনেছো? হ্যাঁ, এই নাও, যাও খাবারগুলো পুকুরে দিয়ে এসো। এতটুকু খাবার দিয়ে কি হবে বলো তো? গিন্নি, আয় বুঝে ব্যয় করতে হবে। ব্যবসার মূলধন না রেখে ব্যবসা করলে ব্যবসা লাটে উঠবে, বুঝলে? তুমি এই খাবারগুলো দিয়ে এসো, আর সকালে ছাই আর গোবর দিবে। আমরা তো সাধারণ মাছ চাষ করছি, এই খাবারই আমাদের জন্য যথেষ্ট। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। রামু রোজ তার পুকুরে বেশি বেশি খাবার দিতে থাকে, আর রমেশ তার পুকুরে প্রয়োজন মতো খাবার দেয়। শোনো, এখানে ভাত রাখা আছে, তুমি খেয়ে নিও, আমি গেলাম পুকুরে খাবার দিতে। এ কথা বলে রামুর বউ পুকুরে যায় মাছের খাবার দিতে, কিন্তু পুকুরে গিয়ে যা দেখলো তাতে তার চক্ষু ছানা বড়া হয়ে গেল। পুকুরে সব মাছ যে মরে ভেসে আছে। হায় হায় ভগবান, কোথায় গেলে গো সবাই? এদিকে এসো, আমার যে সর্বনাশ হয়ে গেল গো। রামুর বউয়ের এমন কান্না শুনে সেখানে সবাই দৌড়ে আসে, আর সবার চক্ষু চলক গাছ হওয়ার মতো। হায় ভগবান, এসব কিভাবে হলো? এ যে রামুর অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না, এসব তোমাদেরই কাজ, তোমরাই হিংসে করে এসব করেছো। এসব তুই কি বলছিস ছোট? তোর জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? কি ব্যাপার রামু দাদা, কতগুলো টাকার খাবার নিয়ে এলে, এখন তো তোমাকে বাজারের সামনেও দেখা যায় না। আমার টাকা দাও তো। আমার যে সব শেষ হয়ে গেল, আমার পুকুরের সব মাছ যে মরে ভেসে আছে, তোমার টাকা এখন আমি কিভাবে দেব? এসব তোমার আর তোমার বউয়ের লোভের ফল। কতবার বলেছিলাম এত খাবার নিও না, কিন্তু তোমরা তোমাদের বড় ভাইকে হিংসে করে নিজেদের এমন ক্ষতি করলে। লোভ আর হিংসে তোমাদের আজ ধ্বংস করলো। এই নাও দাদা, তোমার মাছে খাবার সব টাকা। দাদা দিদি, তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমরা যে অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। হ্যাঁ দাদা, ক্ষমা করে দাও আমাদের। এবার থেকে আমরা মিলে মিশে থাকবো, কোনো ঝগড়া করব না। আরে পাগল, ওঠ ওঠ, আমি তোদের ক্ষমা করে দিয়েছি।